ভেজা সিক্ত চোখ দুটো খুলে তাকালো রাই। তবে এই অন্ধকারে চোখ খোলা না খোলা একই কথা। আবির এখনও ওকে জড়িয়ে শুয়েছে। এই প্রথম দেখার ঘটনা মনে করে রাইয়ের খারাপ লাগার পরিমাণটা আরও বেড়ে গেল। আস্তে করে নিজের উপর থেকে আবিরের হাতটা সরিয়ে দিল রাই, আর ওর থেকে দূরে সরে গেল। এই মুহূর্তে আবির জেগে থাকলে নিশ্চয় ওর হাতটা সরানোর সুযোগটাই রাই পেত না। বদলে আবির আরও ক্রূরভাবে ওকে নিজের কাছে টেনে নিত। উঠে খাটের সাথে হেলান দিয়ে বসলো রাই, আর নিজের মাথাটা দুহাতে চেপে ধরল। কিচ্ছু ভালো লাগছে না তার, আর না দু চোখে ঘুম আসছে। মাথার কি ব্যথা করছে নাকি? রাই চমকে উঠলে। আপনি ঘুমাননি? আবির রাইয়ের ডান হাত ধরে নিজের কাছে এনে বুকের মাঝে আগলে নিয়ে মাথাটা বিলি কাটতে লাগলো। হাতটা তো সরিয়ে দিলে ঘুমটা আর কিভাবে হয় বলো? রায় অস্বস্তিতে চোখ বুজে নিল। আপনার মনে হয় আপনার সাথে সংসার করলে আমি আপনার হয়ে গেলাম? সব এতই সহজ? আবির হালকা হাসে। আলাদাভাবে তোমাকে নিজের নামে লেখার কোনো প্রয়োজন নেই আমার। রায় বুঝল না বিষয়টা, একটু অবাক হলো। মানে? আবির তৎক্ষণাৎ কিছু বলল না, বিলি কাটতে লাগলো। রায়ের কানে অনবরত আবিরের শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে। তুমি কখনো নিজের শরীরের একটা অঙ্গকে আলাদাভাবে বাইরে থেকে এনে জোড়া দিতে পারবে? রাই কপাল কুঁচকে ভাবতে লাগলো, এসব কি বলছো? কিন্তু রাইয়ের মন চাচ্ছে না এইসব প্রশ্নের উত্তর দিতে, চুপ করে রইল। আবির পুনরায় প্রশ্ন করলো। রায় বিরক্ত সুরে বলল, কী সব বলছেন? নিজের শরীরের অঙ্গকে বাইরে থেকে কিভাবে আনা যায়? সেখানে সেটা আপনার ইতিমধ্যে আপনার কাছে আছে। আবিরের হাত দুটো থেমে গেল। মাথা থেকে হাত সরিয়ে আবির রাইয়ের তুমি তার ব্যতিক্রম ছিলে না, শুরু থেকে আমারে ছিলে। রায় স্তব্ধ হয়ে গেল। আবির পুনরায় ওর মাথায় বিলি কেটে দিতে লাগলো। আবিরের কথা ভাবতে ভাবতে কখন যে রায় ঘুমিয়ে গেছে সে জানে না। সখী, ভালোবাসা কি এতই সোজা? এই দেখো না, নিজেকে মানতেই পারছো না, আর এই দেখো আমাকে ছাড়তেই পারছো না। আবিরের শূন্যে কথাগুলো ছড়িয়ে দিল। যদিও এর প্রত্যুত্তর দেওয়ার মানুষটা আপাতত গভীর ঘুমে। অপেক্ষা করাটাও নাটকীয়। এক ফোঁটা শান্তির ঘুমের আশায় চোখ দুটোর পাতা এক করে দিল আবির। একা একা কথা বলে নিজেকে পাগল প্রমাণিত করার ইচ্ছে নেই ওর। সকাল সকাল শব্দ কানে আসে, ঘুম ভেঙে গেল রাইয়ের। তৃপ্তির ঘুমটুকু বিসর্জন দিকে ঘুমে লেগে আসা চোখ দুটো পিটপিট করে খুলল। আবিরের শব্দ জন্য চোখ মুখ কুঁচকে ঘুম থেকে জেগে গেল। কি হচ্ছে কি বলে রাই চোখ ডলতে লাগলো। আবির এখনও রাইকে জড়িয়ে রেখেছে। আমার বিয়ে লেগেছে বলে আবির রায়ের চুলে মুখ গুজে আবারও ঘুমোতে লাগলো। রায় আর চোখে তাকালো। 3 দিন আগে বিয়ে হয়েছে, আবার বলে বিয়ে লাগছে। পেট ভরে না নাকি? আবির ওভাবে বলে, না, মন ভরে না। বাড়ির মানুষ জানে আমার বউ আমাকে পছন্দ করে না, তাই আমার আবার বিয়ে দিবে। রায় মুখ বেঁকে বলে, লাভ নেই, বউ পাল্টালে কি কপাল ঘুরবে নাকি? যেখানে ছেলেই নিজে ঘাটতারা। আবির চুলের মধ্যে থেকে মুখ তুলে বলল, আমি ঘাটতারা? আর নয়তো কি? চোখ ছোট করে নিল রাই। যেটা নিজে বোঝেন সেটাই ঠিক, আর মানুষ তো ফিডারে খায়। আবির রাইয়ের কোমর ধরে নিজের দিকে ঘোরালো। আমি খুব নিখুঁতভাবে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেই। তোমাদের মেয়েদের মতো না, বুঝে চিল্লাই। রায় প্রথমে তো রাখতে গেলে মুহূর্তে শান্ত হয়ে বাঁকাটোটা হাসলো। আমি যদি চিল্লাপাল্লা শুরু করি আপনি এখানে টিকতে পারবেন? আবির আর চোখে তাকালো। সকাল সকাল তোমার শালিকের মতো গলার স্বর সত্যি ইচ্ছে নেই। আমি শালিক? জোরেই চেঁচিয়ে উঠল রাই। সামনাসামনি থাকা আবিরের চোখ খিচে বন্ধ করে নিল। উফ, সোজা বাজ পড়ল কানে। রাই বাঁকা চোখে তাকালো। একটা দুষ্টু বুদ্ধি মাথায় এলো। রাই আবিরের কানের সামনে গিয়ে চেঁচিয়ে উঠল। সাথে সাথে আবির ওকে ছেড়ে কান চেপে ধরল। এই ফাঁকে রাই হেসে দিয়ে উঠতে গেলে আবির ওর হাত টেনে আবারও নিজের উপরে ফেলে দিল। তোমাকে টিয়া বলে ডাকি, শালিক না। রাই হেসে উঠে বলে, তো এখন থেকে শালিক বলে ডাকবেন। বলে আবারও চিৎকার দিতে গেলে রাই ওর মুখ চেপে ধরল। ভালোটা ভালো লাগে না, মানুষের স্বভাব। রাই করে আওয়াজ করতে লাগলো। আবিরের চোখ তুষ্ট নিয়ে রাইয়ের দিকে তাকালো। ইউ নো হোয়াট? রাই ভুরু কুচকে জিজ্ঞেস করলো। আবির ওর মুখ থেকে হাত সরিয়ে বাঁকা হেসে বলল,
তোমার মুখ বন্ধ করার উপায় আমার জানা আছে, কিন্তু এই বাসি মুখে সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি না। রায় 1 সেকেন্ড বোকার মতো তাকিয়ে থাকলো। ছি, কি আপনি? হ্যাঁ, পিচাস বলে রায় উঠতে গেলে আবির ওকে ধরে বালিশে শুয়ে ওর উপরে উঠে গেল। কি পিচাস? রায় মাথা নাড়ল। বুঝেছি পিচাস কী জিনিস বলে আবির মুখ এগিয়ে দিতে রায় মাথা ঘুরিয়ে নিল আর আবির রায়ের থুতনিতে একটা কামড় বসিয়ে দিল। রাক্ষস বলে নিজের থুতনিতে হাত দিল। তুমি আবিরের কিছু বলার আগে দরজায় নখ নাড়ল কেউ। দুজনে চমকে তাকালো দরজার দিকে। রায় দরজা খোল। নীলা রায়ের মুখ থেকে বেরিয়ে এলো। আবির কী যেন একটা ভেবে রাইকের দিকে তাকালো। ছাড়ুন, দরজা খুলতে হবে বলে রায় উঠতে গেলে আবির ওকে জড়িয়ে ধরল। এই রাই, রাই মরে গেছো নাকি? দরজা খোলো। এই রাই, নীলা রেগে যাচ্ছে, বারবার দরজা ধাক্কাচ্ছে। আরে কি হয়েছে? কি আপনার? ছাড়ুন বলছি। আবির চুপ করে মিটিমিটি হাসছে। আরে হাসছেন কেন? এই রাই, দরজা খোল না কেন? নীলা অনবরত চেঁচিয়ে দিচ্ছে। দেখুন আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন কিন্তু। রায় পুরো ঘাবড়ে গেল। নীলা কি মনে করবে আর যদি বাকিদের গিয়ে রাইয়ের নামে বিচার দেয়? আবির এবার জোরেই বলে উঠল, উফ রাই, ছাড়ো ছাড়ো। রায় বেকুব বেনে গেল। থমেরা আবিরের দিকে তাকিয়ে রইল। নীলা এটা শুনতে গেলে কি করছে রাইয়ের সাথে? এই রাই, দরজা খোলো। আবির আবারও নাটকীয়ভাবে বলতে ওঠে, রায় প্লিজ ছাড়ো। দেখো এসব কেন করছো? আমি কি করছি তোমার? রায় স্বাভাবিক হয়ে কিছু বলতে গেলে আবির ওর মুখ চেপে ধরল। রায় আমার ব্যথা লাগছে তো খুব। আমার মুখটা এত শক্ত করে কেন ধরেছ? নীলা পুরো আকাশ থেকে খেজুর গাছে পড়ল। আবার আবিরের সাথে ও কি করছে? চোখের সামনে ভেসে উঠল ওদের একান্ত ব্যক্তিগত মুহূর্ত। নীলা মাথা ঝাড় দিল। না রায়। আবির শব্দ ছাড়া হেসে উঠল। রায় দেখো এভাবে ছুটছ কেন? রায় প্লিজ। না না, চুল ধরো না। দেখো হাতটা ছাড়ো। রায়ের চোখ বিস্মিত হয়ে করে হাত পা ছড়ার চেষ্টা করলো, কিন্তু আবির নিজের নাটক চালিয়ে যাচ্ছে। রায় দেখো। রা বলে আবিরের চুপ করে গেল আর দরজার দিকে তাকালো। রায় বিস্ময়ের চরম সীমা। ও নিজেও দরজার দিকে তাকালো। নীলার কলিজা ছ্যাদ করে উঠল। আবির, আবির তোমার কি হয়েছে? ও কি তোমাকে কিছু করেছে? আবির বলে দরজায় সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো নীলা। আবির চট করে খাট থেকে লাফ দিয়ে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রায় তো ঘটনাক্রমে মূর্তি হয়ে গেছে। আবির নিজের টি শার্টটা খুলে হাতে নিল আর রায়ের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। ডাকতে গিয়ে দরজাটা খুলে দিল। নীলা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে গেল। আবির, নীলার চোখে যেন কেউ বিষ ঢেলে দিয়েছে। আবির ঠোঁটে হাত দিয়ে রায়ের দিক থেকে মাত্র মুখ ঘুরিয়ে নীলার দিকে তাকালো। আরে তুই? স্বাভাবিক স্বরে বলল। নীলা আবিরের উন্মুক্ত শরীর আর অগোছালো চুল, ঠোঁটে হাত দেখে তো ওখানেই ফিট। মুখ ঘুরিয়ে খাটের দিকে তাকিয়ে দেখে রায় বলে বসেছে। নীলার চোখ উট পাখির ডিমে পরিণত হয়েছে। রায় দ্রুত উঠে নিজের শাড়ির আঁচল ঠিক করে উঠে আবিরের পাশে এসে দাঁড়ালো। নীলা, নীলা কাঁদো কথা মুখে দুজনের দিকে তাকালো। আবির কিছু যেন বোঝেইনি এমন ভঙ্গিতে বলল, ভ্যাবলার মতো তাকিয়েছিস কেন? কী হয়েছে? নীলা ভাঙা ভাঙা গলায় বলল, ওই। রাবির হাই তুলতে রাইয়ের পেছনে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি রাখলো। তুই জানিস না স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত সময়টাকে ব্যক্তিগত থাকতে দেওয়া উচিত? নীলা এবার এবার কেঁদেই ফেললো নাকি নাক টেনে। আমি কাকি বলেছে তোমাদের 9টার মধ্যে বাইরে আসতে? পারবো না, দেরি হবে। তুই যা বলে আবির একটা ভাব নিল। রায় চেষ্টা করছে কিছু বলার জন্য, কিন্তু ততবারে আবিরের কথা শুনে না শুনে নিজেই কোমায় চলে যাচ্ছে। না না নীলা, রায় বলতে গেল, তার আগে নীলা হাত উঁচু করে ওকে থামিয়ে দিল। বাইরে আয় বলে হুড়ুর করে বেরিয়ে গেল। রায় চরম লজ্জার রাগে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি করলেন এগুলো আপনি? কি করলাম? জানোই কিছু না জানে এসব কী ছিল বলে ওর হাত ধাক্কা দিল রায়। দেখো, যে কাজটা তোমার করা উচিত ছিল সেটাই আমি করলাম। এখন কাউকে না কাউকে তো একটু এগোতে হবে। ভাবলেজিনভাবে বলল। আপনি? রায় চরমভাবে বিরক্ত। দূর বলে ঘুরে দাঁড়ালো। আবির ওর দিকে না থেকে বাথরুমের দিকে এগোতে নিলে রায় পেছন থেকে ওর হাত। কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আমি যাব বলে রায় আবিরকে ঠেলে সরিয়ে বাথরুমে ঢুকে গেল। আবির হাসি মাখা চোখে সেদিকে তাকিয়ে রইল।
কোনো মেয়ের কারণে সে আবির সামান্য হাসতে পারে, সত্যি অবিশ্বাস্য। কথাটা কানে আসতে আবির ঘুরে দরজার দিকে তাকালো। নীলা রাগান্বিত চোখে তাকিয়েছে। আবির প্রশ্নোত্তর চোখে তাকালো। তুমি আবির চৌধুরী? জীবনে কখনো মেয়েদের পাত্তাই দিতে দেখলাম না। তোমার মতে মেয়েরা শুধু স্বার্থপর আর টাকার লোভী। আমাকে পর্যন্ত কখনো কাছে আসতে দেয়নি। আবির ওর কথায় বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। টি শার্টটা হাতে নিতে নিতে বলল, সোজা কথা বল। নীলা ধেয়ে এসে আবিরের হাত ধরলো। রাই কী করছিল তোমার সাথে? হ্যাঁ, ও কেন তোমার কাছে এলো? মুহূর্তে আবিরের মুখভঙ্গি বদলে গেল। নীলার হাতটা ঝটকায় সরিয়ে ওর মুখ চেপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দিল আবির। নীলা ব্যথায় গুঙ্গিয়ে উঠল। রায় নিজের স্বামীর সাথে কী করছিল সেটা জেনে তোর কী কাজ? স্ত্রী নিজের স্বামীর সাথে থাকবে না তো বাহিরের তোর মতো নষ্টারা থাকবে? নীলা খুব কষ্টে বলল, আবির কী বলছো? রাই তোর ভাবি। চোখ মুখ শক্ত হয়ে গেল। সম্পর্ক, বয়স, মানসিকতা সব দিক থেকে তোর বড়। ওকে নাম ধরে রাখার সাহসটুকু যেন দ্বিতীয়বার না হয়। বলে সর্বশক্তি দিয়ে নীলাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আবির। নীলা এক পলক ক্রোধান্বিত নজরে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাইরে নিশানের সাথে একটা ধাক্কা লাগলো। নীলা সোজা হেঁটে ঘরের দিকে চলে গেল। নিশান অবাক হয়ে তাকিয়ে রইল। তৈরি হয়ে দুজনে বাইরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। আজও আবিরের ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্থক্য এলো না। রাইয়ের হাত ধরে নিয়ে এসেছে। রাইয়ের সোনালি রঙের লাল শাড়ি পরেছে আর আবির ঘি রঙের পাঞ্জাবি। সবাই যে যার মতো কাজ করছে। একটু পরে আবিরদের জন্য আত্মীয়রা আসবে বাড়ির বড় বউকে দেখতে। ওদের দুজনে একসাথে দেখে নীলার গা জ্বলে যাচ্ছে। নীলার মা আবারও বলছে, নাও কিছু লোক বলবে বেশি বেশি কথা বলি, কিন্তু মানুষ নিজের কাজটাই তো চেয়ে দেখে না। আবির রায়কে নিয়ে সোফায় বসে নিজের চাচির দিকে ঘুরল। কথাটা কোনোভাবে, কি তুমি আমাকে বললে? উনি মুখ বিকৃত করলেন। আবিরের মা বলে উঠলেন, না না বাবা, তোমাকে কি বলা যায় নাকি? তুমি তো সব অসত্য সাধন করে ফেলেছ। বলতে বলতে টেবিলের উপর পায়েসের বাটি রাখলেন। ওর চাচি তাল মিলিয়ে বলল, অসম্ভবকে সম্ভব করেছে। আবির বাঁকা ঠোঁটে এক ভ্রু উঁচু করে বলল, এক্স্যাক্টলি বড়ম্মা, ও চাচিকে। এখন বড় আব্বু তো এত সুন্দর করে হাত ধরে, বা যদি তোমার সাথে সেসব অসাধ্য সাধন করে না, তো সেই ঘাটতিটা তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তাই ভাবলাম নিজে যোগদান করে, কি বলো? আবিরের কথা শুনে ওর বড় মায়ের চোখ তুঙ্গে উঠে গেল। আবির চৌধুরী গম্ভীর স্বরে বলে উঠল আবির তার বড় মাকে, তোমাদের মহিলাদের সমস্যা একটাই, তোমরা স্টার জলসার সোকল শাশুড়ি সাজতে চাও। শুনে রাই অজান্তে হেসে ফেলল, কিন্তু সে হাসিতে আওয়াজের অভাবে কেউ শুনতেই পেল না। নীলা অবাক হয়ে শুধু আবিরকে দেখে যাচ্ছে। আবির বলল, কিন্তু এই চক্করে যে নিজেদের পরিচয় ভুলে যাও, সেটা কি ঠিক বড় মা? আবিরের মা বলে উঠলেন, তুই কিন্তু একটু বাড়াবাড়ি করছিস আবির। তোর মাথা মস্তিষ্ক সব ঠিক আছে বলে আবির পা উঠিয়ে এগিয়ে যাচ্ছিল। রাই উঠিয়ে দাঁড়িয়ে আবিরের হাত ধরে ফেলল আর বলল, শুধু শুধু কেন তিলকে তাল করছেন? আবির ভাবলেশীন ভঙ্গিতে বলল, ইচ্ছে নেই, তবে কিছু কথা জবাব দেওয়া ফরজ। ততক্ষণে নিশানের হাতে ঘড়ি পড়তে পড়তে বের হয়েছে মাত্র। রায়কে আবিরের হাত ধরে দেখতে নিশান কয়েক সেকেন্ডের জন্য তাকিয়ে রইল। এসব কথা ছাড়ুন প্লিজ, নিম্নমাত্রার কণ্ঠে বলল। নিজেদের গুরুজনের সাথে কেউ যেচে পড়ে লাগছেন। আবির আর কথা বাড়ালেন না। নিজের মা চাচির দিকে এক পলক তাকিয়ে ঘুরে এসে রাইয়ের পাশে বসলো। নিজের পলক ফেলে নিজেই কিছু একটা বলল বিড়বিড় করে, আর কোনো দিকে না থেকে সোজা দরজা খুলে বাইরে চলে গেল। রায়, আবিরের বড় মা, মা সকলে বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু আবির সেদিকে নজর দিল না। রান্নাঘর থেকে আবিরের ফুপু বেরিয়ে এলেন। আপা, সুমি কোথায়? আবির মা জবাব দিল, ও ছাদে গেছে, আচার দিয়েছিলাম সেটা রোদে দিতে। ও রাই? রায় দাঁড়িয়ে পড়ল, যেন স্কুলের প্রেজেন্ট দিতে এসেছে। জি ফুপি। মহিলা একগাল হেসে রায়কে নিজের কাছে ডাকলেন, এসো মা। রাই এক পলক আবিরের দিকে তাকিয়ে ওনার দিকে এগোলেন। দেখো, বিয়ের পর বিভিন্ন ঝুটঝামেলা থাকে। আজ প্রথম আমাদের আত্মীয় গুরুজনেরা আসবে তোমাকে দেখতে। যতই হোক বাড়ির বড় বউ তুমি। আবির বিড়বিড় করে হেসে বলল, মনে তো হয় না। খুব বলল তো তোমাকে কিছু একটা রান্না করে
তাদেরকে খাওয়াতে হবে কি? রায় মুচকি এসে মাথা নাড়ল। তো এখন তুমি ছোটোখাটো একটা আইটেম রান্না করবে, যেন কেউ এটা বলতে পারে না বউ পায়ের উপর পা তুলে খাচ্ছে। বলে উনি আদরে রাইয়ের মাথায় হাত রাখলেন। পেছন থেকে বিদ্রুপ স্বরে নীলা বলল, আদৌ রান্নাবান্না জানে কি না জিজ্ঞাসা করে নাও, দেখা যাবে পোড়া মাংস আর শক্ত ভাত খেত। ওর কথা শুনে রায় একটুও খারাপ করলো না, কিন্তু আবির কোনো প্রতিক্রিয়া করলো না। এটা দেখে রায় আরও খারাপ হয়ে গেল। ফুপি বলল, যাই রাতুক, অন্তত রাঁধবে তো, তোর মতো তো বসে নেই কি রাই? রায় জোরপূর্বক হাসলো। আমি করছি, কি রাঁধবো এইটুকু বলো। খুবই খুশি হয়ে গেলেন। আসো। দুজনে রান্নাঘরে ঢুকে গেল। নীলা রেগে ওই জায়গা থেকে নিজের ঘরে চলে গেল, আর আবিরের মা চাচি ও অন্য অন্য কাজে চলে গেল। আবিরের মা যেতে যেতে বলল, দেখা যাক কী রেঁধে আনে। চাচিও সায় দিল সেটাই। আবির ডানে রান্নাঘরের ভেতরে রাইয়ের দিকে তাকালো। সব কথার উত্তর মুখে নয়, মাঝে মাঝে কাজের মাধ্যমে দিতে হয়। হলদেটে দিয়া ফুপি সব বুঝে নিয়ে শাড়ির আঁচল গুজে কোমরে গুজে নিল রাই। বেশি কিছু না, তবে মুরগির কোম্মা রান্না করতে হবে। মিসেস কামাল, আবিরের ফুপি, সব প্রয়োজনীয় মশলা মাংস রায়কে এনে দিল। রায় চুলগুলো একটা খোপা করে বেঁধে কাজ শুরু করলো। ফুপি, আপনি গিয়ে বসুন, আমি করছি। তুমি একাই কীভাবে পারবে? আমি রান্না মোটামুটি পারি, মাকে দেখতাম তো ওভাবেই টুকটাক শেখে। তাই নাকি? উনি খুশি হলেন। তাহলে ঠিক আছে, করো। কিছু লাগলে ডাক দিও, আমি বাইরে আছি। রায় মাথা নাড়ল। উনি হেসে বেরিয়ে গেলেন। ওই মুহূর্তে সোফায় শুতে আবির বসা, বাকিরা নিজেদের কাছে ব্যস্ত। রায় একে একে মাংস নিয়ে মশলা মাখিয়ে কড়াইয়ে ছেড়ে দিল। আস্তে আস্তে সব কাজ করছে, কিন্তু ওর একটু অসুবিধা হচ্ছে শাড়ির জন্য। শাড়ি পরে কাজ করা সত্যিই ঝামেলা। এদিকে আবির বারবার কোনো না কোনোভাবে চোখ ঘুরে সেই রায়কে দেখছে। একবার রাইয়ের খোপা করা চুল দেখছে, তো একবার ওর রান্নার হাত পর্যবেক্ষণ করছে। রাইয়ের খবর নেয় যে ওকে কেউ দেখছে বা কেউ কি তাকিয়ে আছে কিনা। ও নিজের মতো কাজ করে যাচ্ছে, আর আবির ও নিজের কাজ করে যাচ্ছে, মানে রায়কে একটু পরপর দেখছে। তবে আর কি, এই প্রথম রায়কে রান্না করতে দেখছে, দেখতে তো হবেই। এদিকে সুমি মাত্র ছাদ থেকে ফিরল, আর দরজায় গিয়ে ঢুকে ম্যাগাজিন হাতে আবিরের ডান দিকে তাকিয়েছে। সুমিও সেদিকে তাকালো, দেখে হেসে কেসে উঠল সুমি। তো ভাইয়া? আবিরের ধ্যান ভাঙল। আবির সুমির দিকে তাকালো। তুই ম্যাগাজিনে কি শো অফ করার জন্য হাতে রাখছিস? তোর নজর তো ম্যাগাজিনে নাই। আবির চোখ টিপে করে সুমির দিকে তাকালো, আর ম্যাগাজিনের দিকে মাথা ঘোরালো। ম্যাগাজিনে তোর নামে এসে গিয়েছিল তো, তাই আর কি, চোখ সরিয়ে নিয়েছিলাম। আবার আবির একটা পাতা উল্টে ম্যাগাজিনে মুখ গুছল। সুমি মুখ ফুলিয়ে বলল, ভাবি, ও ভাবি, দেখো কেউ তোমায় ডাকছে, বলে সুমি তোর। আবির চোখ রাঙানি তার সুযোগ পেল না। এর মধ্যে হাতের পানি ঝাড়া দিয়ে রায় রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কেউ ডাকেনি তোমায়, বলে আবির একটু কেমন যেন করলো। রায় চোখ মুখ কুঁচকে বলল, ধুর, আপনার জন্য আসছি নাকি, বলে রায় ফ্রিজের দিকে গেল আর ফুপিকেও ডাক দিল। মিসেস কামার এসে দাঁড়ালেন। ফুপি, ফ্রিজে নাকি নারকেল দুধ আছে। উনি ফ্রিজ খুলে চেক করলেন। না, ওটা তো নেই। ওটা ছাড়া কীভাবে রান্না হবে, আমি তো খেয়াল করিনি। রায় ফ্রিজের দিকে তাকিয়ে দেখলো এক প্যাকেট মিল্কভিটা রাখা। রায় মুচকি এসে ওটাই বের করলো। সমস্যা নেই, হয়ে যাবে। প্যাকেটের দুধে কি ভালো রান্না হবে? রায় আশ্বস্ত করে বলল, চিন্তা করেন কেন, আমি আছি না, বলে ও হেসে রান্না করে চলে গেলো। আবির ওর ফুপুর দিকে তাকালো। তুই কি পেঁচার মতো চেয়ে আসিস? যা, বাইরে যা, হেঁটে আয়, ঘরের কাজ করতে দে, বলে উনি চলে গেলেন। রান্না শেষ। রায় সব খাবার টেবিলে গুছিয়ে রেখে হাত ধুতে চলে গেল। সবাই তখন মেহমানদের অপেক্ষায়। বেল বেজে উঠল। সুমি যা দরজা খুলতে রেজওয়ান সাহেব, সুমির বাবা, নীলার বাবা আর অন্য অন্য আত্মীয়রা এসে ভেতরে ঢুকলেন। সবার সাথে কুশল বিনিময় করে নিলেন। কী গো, তোমাদের বউ কোথায়? এক মহিলা বললেন। আবিরের মা বললেন, তোমরা সবাই মাত্র এলে, বসো আগে, হাত মুখ ধুয়ে আসো, খাবার বাড়ছি, এমনিতেই দুপুর হয়ে গেছে। সবাই সেভাবে কথায় কথায় হাত মুখ ধুয়ে এসে জড়ো হলো ডাইনিং টেবিলে। রাইয়ের হাত মুছে একটু চুল আসছে, নিজেকে দেখে নিল ঠিকঠাক আছে কিনা। পেছন থেকে আবির এসে দাঁড়ালো। রায় ঘুরে চলে যেতেই আবির ওকে ধরে আয়নার সামনে দাঁড় করলো। আপনার এই ফালতু কাজের জন্য সময় নেই, ছাড়ুন। আবির ভাবলে নিশ্চিন্ত বলল, তোমাকে ধরে রাখার শখ আমার নেই। ও, এখন তো আমাকে ভূতে ধরেছে, তাই? রায় তাকালো।
তোমার যে গুণ, ভূতে হার্ট অ্যাটাক করবে না? ঠাট্টার স্বরে, কোন গুণ? আমি কাছে আসলে যে আত্মনাতার নাটক শুরু করে সেটা, গম্ভীর গলায় বলে আবির রায়কে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিল থেকে নিজের ঘড়িটা পরতে পরতে ঘর থেকে বাইরে চলে গেল। রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কথার অর্থটা বুঝতে ওর বেশি অসুবিধা হলো না। টেবিলে বসে প্রায় সবাই রেজওয়ান সাহেবের কান ঝালাপাড়া করেছে। বউ কয়ে আসে না কেন, আবিরও প্রশ্ন করছে। তবে আবির কারো কথায় কোনো উত্তর দিচ্ছে না। তাতে কারো ভ্রুক্ষেপ নেই। সবাই জানে যে আবির কোন মেজাজের ছেলে। আবিরের এক আন্টি বলে উঠলেন, স্বামীনা, আবিরের মা, তোর ছেলে যে মেজাজ, ওর যে বিয়ে হয়েছে আর ওকে যে কেউ বিয়ে করছে, এটাই তো বিশ্বাস হচ্ছে না। রেজন সাহেব হেসে বললেন, আরে আপা, একেবারে খাঁটি কথা বলছেন। আমি তো ভেবেছিলাম আমার এই ছেলের ভবিষ্যৎ অন্ধকার। বেটা কাজ লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না। একেবারে নিরামিষ বলে হেসে উঠলেন হৃদয়, আবিরের কাজিন। অন্য এক আবিরের দাদি বললেন, আম্মা, আপনার নাতবউ কেমন লেগেছে? আবিরের আরও কয়েকটা কাজিন জিজ্ঞাসা করলো। দাদি মুখ গোমড়া করে নিলেন। মাত্র তো কয়দিন হলো, আস্তে আস্তে বোঝা যাবে আমার নাতি হিরে এনেছে না কয়লা বেচেছে। সবেমাত্র রায় সেখানে এলো। এসে দাদির এমন মন্তব্য পা থমকে গেল। রেজন সাহেব নজর পড়ল ওর দিকে। আরে এই তো রাই। রায় হুঁশে এসে তাড়াতাড়ি মাথায় আঁচল টেনে এগিয়ে সালাম দিল। আবিরের দুটো কাজিন বোন রায়কে জড়িয়ে দিল। কেমন আছো ভাবি? রায় উজ্জ্বল মুখে জবাব দিল। রেজওয়ান সাহেব রায়কে সবার সাথে পরিচয় করে দিল। তার মধ্যে হৃদয় আবার কিছুক্ষণ রায়ের দিকে তাকিয়েছিল, যেটা আবিরের চোখ এড়ায়নি। আন্টি, নিশান কোথায়? হৃদয় বলল। সাবিনা জবাব দিল, ও তো ওর ঘরে একটু আগেই ফিরছে। রায় একে একে সবাইকে খাবার বেড়ে দিল। এনাদের মধ্যে যারা রায়কে পছন্দ করতো না, যেমন দাদি, সাবিনা, আবিরের বড় মা, এনারা রায়ের রান্না করা খাবার নিলেন না। ওদিকে সবাই রায়ের রান্নার ভালোই প্রশংসা করছে। আবির চুপ করে আছে। হৃদয় তো পারে না রায়কে গোল্ড মেডেলের দিকে। তবে এত কিছু ছিল না, শুধু কোরমাই তো ছিল। রায় ভেবে পায় না। দাদি বলে উঠলে, নিশান বাবা তো কিছু খায়নি। সাবিনা মুখ ঘুরে বলে, ও ঘর থেকে বেরোচ্ছে না বলছে। দাদি একটু চিন্তিত বলে, এভাবে তো হয় না। রাই রাই সোজা হয়ে দাঁড়ালো। জি। খাবার বেড়ে নিয়ে যাও নিশানের ঘরে, ওকে ঘরে খাবার দিয়ে এসো বলে উনি খাবার খেতে লাগলেন। কথা শুনে রায় চুপ করে দাঁড়িয়ে রইল। মন কোনোভাবেই চাচ্ছে না যেতে, কিন্তু নিষেধও করতে পারছে না। রায় আবিরের দিকে তাকালো। আবিরের মধ্যে কোনো পরিবর্তন নেই। না চাইতে প্লেটে খাবার বেড়ে রায় নিয়ে গেল নিশানের ঘরে। পেছনে হৃদয় রায়ের দিকে তাকিয়ে রইল। নিশান দাঁড়িয়েছিল। তখনই রাইয়ের প্রবেশ। রাই কিছু না বলে খাবারটা টেবিলে রেখে ঘুরে দাঁড়ালো। খাবারটা নিয়ে যাও, আমি খাবো না। রাই উত্তর দিল, আমি আনিনি, দাদি পাঠিয়েছে। এটা শুনে নিশান আরও চটে গেল। বললাম তো নিয়ে যাও। রাই কিছুক্ষণ চুপ করে রইল। খাবারটা যদি আমি নিয়ে যাই তবে বাড়ির লোকেরা কি বলবে নিশ্চয় জানেন, তাই খেয়ে নাও। নিশান গিয়ে রাইয়ের হাত চেপে ধরল। তুমি কি সত্যি এতটাই বদলে গেছো? সবাই কি মেনে নিয়েছে? নিশান, তুমি ভুলে যাচ্ছ আমি কে। হাতটা ছাড়ো। শান্ত দৃষ্টিতে নিশানের নিজের প্রশ্নের উত্তর এভাবে পাবে বলে আশা করেনি। আপনা আপনি ওর হাতটা আলাদা হয়ে গেল। রায়ের তীব্র যন্ত্রণা চোখে নিশানের দিকে তাকালো। যেই মুহূর্তে তোমার আমার পাশে থাকার কথা ছিল তখন তো ছিলে না। এখন কোত্থেকে এত কষ্টের ভাণ্ডার একত্রিত করছো? নিশানের কাছে এর কোনো জবাব নেই। রায় মুখ ঘুরিয়ে প্রস্থান করলো। খাওয়া শেষ করে গল্প করছে। গল্পের কেন্দ্রবিন্দু রাই। রাইকে সবাই ঘিরে রেখেছে আর এক একজনের হাতে এক একটা উপহার তুলে দিচ্ছে রাই। আবির দূর থেকে দেখছে সব কিছু। অবশেষে এক বোন এসে রাইয়ের হাতে একটা ছোট্ট চকলেটের ঝুড়ি দিয়ে বলল, ভাবি, জানি তুমি আমার মতো চকলেট পেয়ে, নাও নাও, সব তোমার। রাই ঝুড়িটার দিকে তাকিয়ে রইল। এই ঝুড়িটা দেখে ওর অতীতের চোখের সামনে ভেসে উঠল। সুরাইয়ের গায়ে হলুদে জমিয়ে মজা করছে সবাই, বিশেষ করে রাই। নাচ, গান, আড্ডা সব জমজমাট। আগামীকাল পাত্রের বাড়ি থেকে নাকি কিছু পাঠাবে। মিহির ভাইয়ার অনুরোধে পাঠানো হচ্ছে। সুরাই হলো কপাল বুঝলা খালামণি, বিয়ের জন্য নাকি আলাদাভাবে সব পাঠাচ্ছে ভাইয়েরা, বলে রায় হাসলো। কেন, তোর হিংসে হচ্ছে নাকি? সুরাইয়া ঘরে এলো। না, আপাতত না। তবে ভাইয়া যদি তার একমাত্র শালিকে কিছু না দেয় তাহলে নিশ্চয় ভাইয়া আস্ত থাকবে না, বলে রাই নাকে এক আঙ্গুল ঘষল। ওরে আমার পালোয়ান বলে রাইয়ের মা ভুরু উঁচু করলো। ওভাবে হাসাহাসি করে রাত পার করলো।
পরের দিন বিকেলে পাত্রদের বাড়ি থেকে 3 জন এলো। রাই মাত্র বাইরে থেকে এসেছে। বাড়িতে ঢুকে দেখে নিশান সহ আরও 2জন সোফায় বসা। দেখে রাইয়ের মাথা এমনিতে বিগড়ে গেল। রাই বাহিরে বেরিয়ে গেল। ধুর, এই ছেলের চেহারা দেখতে মন চায় না। বলতে বলতে রাই বাড়ির পেছনে একটা গাছের নিচে গিয়ে বসলো। হঠাৎ পেছন থেকে কেউ ওর কানে কিছু একটা ধরল। সাথে সাথে ও চমকে লাফিয়ে গেল। দেখে নিশান গলা ফাটিয়ে হাসছে। রাইকে দেখে ওর হাতে একটা লম্বা ঘাসের মতো ছিল, এজন্য কানে অমন সুড়সুড়ি লেগেছিল। অটিস্টিক। কি বললে? নিশান এগিয়ে গেল। বললাম বুদ্ধি প্রতিবন্ধকতার খুব সুন্দর উদাহরণ আপনি মশাই, বলে রাই ঢং করলো। ও থ্যাংক ইউ বলে নিশানও ঢং করলো। তো আমাকে দেখে পালালো কেন? তুমি কি হরিণ নাকি? আমি বাঘ। শেয়াল দেখলে বাচ্চারা ভয় পায়, স্বাভাবিক দাঁত বের করে বলল রাই। নিশান কপাল কুচকুচে করে এক পা করে রাইয়ের দিকে এগোলো। রাই সন্ধিহান চোখে তাকিয়েছে। নিশান রাইয়ের খুব কাছে এসে বলল, এমন বাচ্চাকে তো মন চায় খেয়ে ফেলি, বলে বাঁকা হাসলো নিশান। রাই মনে মনে বলল, দাঁত ভেঙে দেব। ঢং, গালাগালি করছো নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে নিশান বলে, বাহ, বুঝলেন কিভাবে? রাইয়ের চোখ চকচক করে ওঠে। নিশান কিছুক্ষণ বাঁকা চোখে তাকালো। রাই ঠোঁট চেপে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে তাকিয়ে রইল। থাক, অবুঝদের মতো তর্ক করে লাভ নেই বলেই নিশান প্রতিবন্ধীদের কথা বলতে পারে বলে ঠাট্টা করে আসলো। সবাইকে নিজের মতো কেন ভাবো তোমরা মেয়েরা, বলবে? নিশান কোমরে হাত রাখে। রায় হাত ভাঁজ করে ভাব নেয়। সরি, আমরা মেয়েরা অযথা তর্কাতর্কি করি না। দেখাই যাচ্ছে বাঁকা চোখে তাকিয়ে। আপনার চোখও আছে? রাই বলে উঠল। নিজ্ঞাত তোমার ব্রেনের সমস্যা, নিশান বলে। ভাইরাসের সামনে থাকলে আর যা হয়, বলে রাই ঠোঁটে চেপে হাসলো। কারণ নিশান রীতিমতো ওর সাথে তর্কে হাঁপিয়ে গেছে। বেচারা গম্ভীর মুখে তাকিয়েছে। পারবো না গার্লস পাওয়ার ইউনো। রাই নিজের কাঁধে চাপড়ালো। নিশান কিছু না বলে ওর দিকে আরেকটু এগিয়ে এসে এক দৃষ্টিতে তাকালো। রাই একটু অস্বস্তিতে পড়ে গেল। দূরে যান, নিশান বাঁকা ঠোঁটে বলে। শেষে গার্লস পাওয়ার? আহ, রাই কিছু বলবে তখনই রাইয়ের এক হাত ধরে সামনে এনে নিশান একটা রঙিন পকেট মোড়ানো ডালা ওর হাতে ধরিয়ে দিল। রায় তাকিয়ে দেখে ওটাই চুড়ি দেখা যাচ্ছে। ওটা এই সাজো সাজো কেমন, বলে নিশান রায়ের চোখে গভীর দৃষ্টি রেখে ধীরে ধীরে সেখান থেকে হেঁটে চলে গেল। রায় ডালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। রাতে রাই ডালাটা খুব একান্তভাবে নিজের ঘরে খুলতে লাগলো। লাল রঙের খুব সুন্দর চুড়ি আর 2 ডজন অন্য রঙের ছিল। একটা পেনডেন্ট যার সাথে চিরকুট সবসময় গলায় পরে থাকবে, আর একটা কাজল, ব্যাস। উপরগুলো দেখে রাইয়ের মুখ নিচ থেকে একটা হাসির উদয় হলো। ও বেশ খানিকক্ষণ জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। রায় প্রায় অনেকক্ষণ ধরে ওই চিরকুট, ছোট্ট একটা চিরকুট বারবার পড়ছিল। আর নিশানের বলা একটা কথাই ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল, এই সাজো সেজো। মনে পড়তে কেমন অদ্ভুত অনুভূতি থাকলো। যখনই মনে পড়ে নিশান ওর পাঠানো পেনডেন্টটা খুব সুন্দর লেগেছে ওর। সাথে সাথে আয়নার সামনে দাঁড়িয়ে ওটা গলায় পরে নিল। মিস্টার নিশান, আপনার জন্য না, তবে লকেটটা খুব পছন্দ তাই পড়ছি, বলে খিলখিল করে হাসতে লাগলো রাই। রাই তখনই সুরাইয়ের গলায় ডাক পড়ল, আসি, বলে রাই ওড়নাটা গলায় পেঁচিয়ে লকেটটা টেনে নিল। পাত্রের বাড়ি পাঠানো জিনিসপত্র খোলা আছে। সবাই গোল হয়ে বসেছে। রায় গিয়ে সুরাইয়ের পাশে বসলো। কী রে, এত দেরি কেন হয় তোর? সুরাই জিজ্ঞাসা করলো। মেকআপ করছিলাম, বলে দাঁত বের করলো রাই। সুরাই দুটো বড় বড় ডালা খুলে সব বের করতে লাগলো। বড় একটা লাল লেহেঙ্গা, কসমেটিক থেকে শুরু করে সবই আছে। আর বাড়ির বড়দের জন্য শাড়ি পাঞ্জাবি দিয়েছে। সবার জন্য যা যা দিয়েছে তার পকেটের উপর নাম লেখা আছে। কাপড়ে যা দিয়েছে মিহিরা খুব পছন্দ হয়েছে। লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর, বলল রাই। সবাই সায় দিল, কিন্তু রাই খুঁজছে অন্য কিছু। এই, আমার নামে কিছু পাঠায়নি নাকি? সবাই তাকলো। না, রাইয়ের নামে তো কোনো কিছু পাঠায়নি। এটা দেখে রাই বাচ্চাদের মতো অভিমান করলো। এটা কেমন কথা, ভাইয়া আমার জন্য কিছু পাঠালো না? রাই এমনি বললেন, ঠিক আছে, জামাকাপড় তো কমানো নেই। রাই পুরোদমে কান্না করার অবস্থা।
ইমোশনাল ভাব নিয়ে। নিজেরটা পেয়ে মেয়েকে ভুলে গেলে ইয়া আল্লাহ। শুয়ে ঘাড় ঘুরে দেখলো আরও একটা ডালা আছে। এই থাম, দেখ এটাই কি আছে, বলে ডালাটা সামনে খুলতে লাগলো। রাই হতাশা ভঙ্গি বলল, থাক, তোমাদের জন্য ভাইয়া ভাবে আমি আর কে, বলে সিনচেনের মতো মুখ ফুলিয়ে নিল। সুরিয়া পাশ থেকে ওর মাথা থাপ্পড় দিল। এই ড্রামাবাজ, তোর ডালা। কি? খুশিতে চেঁচিয়ে উঠে রাই। দেখি দেখি ডালাটা হাতে নিয়ে কাপড়টা বের করে সবাই একসাথে বলল, বাহ, সুন্দর তো। কিন্তু রাইয়ের চোখ মুখ কুঁচকে ওঠে। এগুলো কি? এগুলো আবার কেউ দেয়? রাই তাকিয়ে দেখে একটা ধূসর রঙের সিম্পল লং ফ্রক, কিন্তু টপটায় খুব সুন্দর পাথরের কাজ, আর সাথে খুব সুন্দর একটা প্রিন্টের ওড়না। মোট মিলিয়ে অসাধারণ বলা চলে, কারণ রংটা যাই হোক না, ড্রেসটা লাগানো, চোখ লাগানো, এজন্য সবাই ওয়াও বলে ওঠে। কিন্তু রাইয়ের এটা বিশেষ পছন্দ নেই, তার কারণ রংটা। ড্রেস সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু রং, মানে বিয়ের দিনকেই আমি একটা সাদা কালো সাজবো নাকি? আশ্চর্য বলে রাই ড্রেসটা রেখে দিল। রাইয়ের মা ওর খালার দিকে তাকালো। রাইয়ের খালা বলল, মা রাগ করিস না, ড্রেসটা তো সুন্দর। ওরা হয়তো রঙের সাথে বিষয়টা মাথায় নেয়নি। হ্যাঁ, আর তোর যদি ভালো না লাগে তাহলে পড়িস না, ড্রেসটা তো তুই এনেছিস, বললো ওর মা। রাই মাথা নাড়ল। জিনিসগুলো হাত দিয়ে নেড়ে দেখলো একটা ফ্রক, সিলভার রঙের চুড়ি, খুব সুন্দর, আর কিছু না। রাই মুখ ফুলে ওখান থেকে উঠে চলে গেল নিজের ঘরে। এইভাবেই সুমির ডাকে ভাবনার জগৎ ছেড়ে বাস্তবে ফিরল রাই। কী হলো? রাই মুচকি এসে মাথা নাড়ল। কিছু না। দাদির গম্ভীর গলায় বলে উঠল, বড়রা কিছু দিলে গিয়ে সালাম করতে হয়। রাই অবুঝের মতো তাকালো। পায়ে ধরে সালাম করবে? কেমন যেন লাগলো রাইয়ের কথাটা। রাই মাথা নাড়িয়ে উঠতে গেলে ওর ফুফু বলে উঠল, আম্মা, ওসব পুরনো দিনের কথা, এখনকার সময় ওগুলো আর হয় নাকি? বাদ দাও। রাই, যাও, এগুলো ঘরে রেখে এসো। আর এতক্ষণ তো সবাই আড্ডা দিলে, এবার একটু আরাম করে নাও। রেজন সাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই, আপনারা গিয়ে আরাম করুন। অনেক দিন পর এসেছেন, মেহমানদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, আপনারা যান, আমরা সবাই ভাবির সাথে থাকবো, বলল সুমি। সাথে আবিরে বাকি কাজিনরা সায় দিল। মিসেস কামাল বললেন, না না, যা কথা সব সন্ধ্যায়, এখন গিয়ে সবাই রেস্ট নাও, ওঠো ওঠো। বলতে দেরি, দাদি, সাবিনা আর আবিরের চাচি ওখান থেকে উঠতে দেরি হলো না। তারা এতটাই অপছন্দ করে রায়কে। রায় তাদের দেখে একটু মন খারাপ করলো। উপস্থিত সকলে বিষয়টা ভালো চোখে দেখলো না। ওরা সাথে সাথে আবিরও উঠে দাঁড়ালেন। রায়, ঘরে এসো, কাজ আছে, বলে আবির হেঁটে নিজের ঘরে চলে গেল। মিসেস সাবিনা যেন ছেলের আচরণে ক্ষুব্ধ। রায় কোনো মতো জোরপূর্বক হেসে আস্তে করে উঠে চলে গেল। বিয়ের দিন চলে গেছে। সবেমাত্র রায় গোসল সেরে বেরোচ্ছে। ইতিমধ্যে বাড়িতে ধুমধার হই হুল্লোড়। বাড়ির পুরুষেরা সব বাহিরের আয়োজনে ব্যস্ত। পাশের মাঠে বড় করে স্টেজ সাজানো হয়েছে আর রান্নাবান্না হয়েছে। পোলাওয়ের গন্ধে টেকা যাচ্ছে না বাড়িতে, বলে রাই চুল ঝাড়তে লাগলো। বাইরে কাজিনরা ডাকাডাকি করছে হয়েছে কি না সেটা নিয়ে। রাই জানালা খুলে এক পলক তাকিয়ে উঠল। বাহ কি বা কি সুন্দর! সবটাই ভাইয়ের দেওয়া শাড়ি, ভাবছে আর তাকিয়েছে। অবশ্য ওর মা ওকে বুঝিয়ে গেছে মন খারাপ না করতে। ওর জন্য পাঠানো ড্রেস হাতে নিল রাই। হাজার হোক, একটা মানুষ এত সুন্দর করে পাঠিয়েছে, না পরলে তো আর খারাপ দেখায় ভেবে রাই ড্রেসটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। বরযাত্রী সেই অনেক আগে এসেছে। এর মধ্যে নিশানের চোখ জোড়া খুঁজছে অন্য কাউকে। সবাই খুব আনন্দে মেতে উঠছে। স্টেজটা এমনভাবে সাজানো যে দুপাশে বর কনেকে রেখে মাঝে একটা চওড়া লাল পর্দার মতো, যেখানে সিনেমায় দেখা যায়। পর্দার এপারে দুইজনকে তবে দেখা যাচ্ছে না। মিহির বারবার সুরাইকে দেখছে, আর সেই নিয়ে দুপক্ষের হাসাহাসি। অবশেষে সময় এলো নাচ দেখানো। এর ঠিক সামনে আরও একটা স্টেজ সাজানো হলো, যেখানে সাউন্ড সিস্টেম রাখা। নিশান এমন এক পরিস্থিতি যে কারো সামনে থেকে সরতেই পারছে না, আবার রায়কেও খুঁজে পাচ্ছে না। ও কি অনুষ্ঠানে আসবে নাকি? তখনই চারদিক থেকে মাতিয়ে বেজে উঠল রঙিন আলোর কেন্দ্রবিন্দু হলো একটা মেয়ে। মুখের সামনে হাত থাকায় প্রথমে কেউ ধরতে পারেনি। গানের তালে তাল মিলিয়ে সে নাচতে শুরু করলো। ওহে শ্যামা, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে না আমি চাইতে দিব। পরনে সেই লং ফ্রক, গার্জেস, হাতের নিশানের দেওয়া চুড়িগুলো 1 ডজন, আর গলায় সেই পেন্ডেন্ট। হাতে এক কাঁধে নিয়েছে, আর চুলগুলো খোলা। খুবই অসাধারণ লাগছে রায়কে। সবাই ওকে
ওর কাজিনরা তো সেই চিল্লানো শুরু করে দিয়েছে। তখন ওই সুরাইয়া এক ভাই স্টেজে উঠল, বাগিচায় ফুল তুমি তুলিয়া আনিছ আমি। রাইয়ের সোহম, যে ছেলেটা ওর সাথে নাচ করছে, খুব সুন্দর করে তালে তাল মিলিয়ে নাচ করছে। এদিকে নিশান্ত পুরো অবাক ওদের উপস্থিতির পদ্ধতি দেখে। এবার নিশান স্টেজ থেকে অপরদিকে রাইয়ের স্টেজে খুব ভাব নিয়ে উঠল, আর সোম সরে গেল। সবাই ইচ্ছে মতো হাততালি দিছে। রায় মাথা নাড়িয়ে ওকে ইশারায় চ্যালেঞ্জ করলো। নিশানও বাঁকা হেসে শুরু হয়ে গেল, সুবাস মিশিয়ে থাকে পাপড়ির ভাজে, তো তেমন আছো তুমি, আছো মিশে আমার হৃদয়ের মাঝে। সাত রাজার ধন তুমি খুঁজিয়ে পাইছ আমি, মনের কোঠায় রাখিব অন্য কাউরে না আমি চাইতে দিব। দুজনের নাচ শেষ হলো। নিশান রায়ের দিকে হেসে তাকিয়েছে। রায় মুখ ভেঙচি দিয়ে স্টেজ থেকে নেমে গেল। স্টেজ থেকে নেমে আসার পর অন্য অন্য ভাই বোনেরা নাচ করছে, আর রায় ঘুরে ঘুরে সব জায়গাতে দেখছে। সবাই যে যার মতো বিসি। ওদিকে নিশানও স্টেজে নাচানাচি করছে, পুরো ক্যাঙ্গারের মতো লাফাচ্ছে বলে নিজে হাসতে লাগলো। রায় তাকিয়ে দেখে একটা চেয়ার ফাঁকা। রায় গিয়ে চেয়ারটাতে বসলো আর ফোন দিয়ে ওদের ভিডিও রেকর্ড করতে লাগলো। হঠাৎ রায়ের চোখ পড়লো একটা অজ্ঞাত ছেলে ওর দিকে তাকিয়েছে। রায় ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়ে ছেলেটাকে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, ছেলেটা ওর দিকে তাকিয়েছে। রায় অসুস্থ হচ্ছে। ও ভাবলো এখান থেকে সরে অন্য জায়গায় যাবে, তাই ও উঠে অন্য পাশে গিয়ে বসলো। কিন্তু মহাবিপদ, ছেলেটা দেখে ওর পাশের চেয়ারে এসে বসে পড়লো। রায়ের মেজাজটা পুরো বিগড়ে গেল। যতটা সময় যাচ্ছে ছেলেটা যেন ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে। রায় অস্বস্তির জন্য সেখান থেকে সরে গেল। দাঁড়াও, বুঝাচ্ছি বলে রায় এবার হাঁটা শুরু করলো। এবার ছেলেটা ওর পিছন পিছন হাঁটতে লাগলো। রায় এটা লক্ষ্য করে দ্রুত হাঁটতে লাগলো। সেম ছেলেটা ওর পিছন পিছন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে থেমে যায়, আর ছেলেটা আচমকা থেমে যাওয়ার জন্য রায়ের সাথে ধাক্কা লাগতে শুরু করে। পেছনে ঘুরে ছেলেটার পাঞ্জাবির কলার সামনে এনে ফেলে দেয়। তাল সামলাতে না পেরে ছেলেটা মুখ থুবড়ে পড়ে যায়। কী সমস্যা? রায় কোমরে হাত বাঁধল। ছেলেটা রেগে গিয়ে বলল, কে আপনি? আমাকে এভাবে মারলেন কেন? আমি ফেলেছি, তোর তো মাথা ফাটিয়ে ফেলবো বলে রায় পাশে ফেলে রাখা একটা লাঠি ওঠাতে গেলে রায়ের বাবা ওকে এসে ধরে ফেললো। গান বাজনা বন্ধ হয়ে যায়। রায়, কী করছিস তুই? বাবা, এই ছেলেটা অনেকক্ষণ যাবৎ আমাকে ফলো করছে, দেখছি যেখানে যে সেখানে আছে বলে রায় ছেলেটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। ততক্ষণে ছেলেটার বাবা মা উপস্থিত। এই মেয়ে, তুমি আমার ছেলের গায়ে হাত দিচ্ছ কেন? বলে মহিলা কটমট করে তাকালো। ছেলে তো স্বয়ং কৃষ্ণচূড়া, টোকাই দেওয়া যাবে না বলে রায় খেপে গেল। রায় চুপ। কি চুপ করবো খালামণি? ছেলেটাকে তোমরা কিছু বলবে না? ওকে জিজ্ঞাসা করো না ও কী করছিল। রায়ের কথা শুনে ছেলেটার বাবা শুধল, ও কী করছিল? ছেলেটা বোধহয় একটু ভয় পেল। বাবা না, আমি সজোরে একটা চর পড়লো ছেলের মুখে। এই দিন দেখার জন্য তোকে বড় করছি। লোকটা আবারও হাত তুলতে গেলে রিজওয়ান সাহেব এসে তাকে ধরলেন। বুঝিয়ে সুঝিয়ে সে মামলা ওখানে দফা। তবে রায় শেষে বলে উঠলে, এইবার তীরসীমানা যেন না দেখে বলে তুড়ি মেরে রায় ওয়ার্নিং দিল। নিশান মনে মনে বেশ অবাক ও খুশি। পুরোই গুন্ডি বলে নিশান হেসে দেয়। পুরো অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। এই মুহূর্তে কাজী সাহেব সুরাইয়া আর মিহিরে বিয়ে পড়েছেন। সুরেকে কবুল বলতে বলেছে। ও কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে সবাই খুশি হলো। রায় হেসে ওদের কথাই রিপিট করলো। কবুল বলে রায় পর্দা ভেদ করে মিহিরের দিকে না তাকে সোজা নিশানের দিকে চোখ চলে গেল। নিশান দুষ্টু হেসে শব্দহীন ভঙ্গিতে বলল, কবুল। রাইয়ের বিস্ফোরিত চোখে সাথে সাথে চোখ সরিয়ে নিল। ভালোই হয়েছে, 3বার বলিনি ভেবে হাঁপ ছাড়ল রাই। এইভাবে বর কনে 3বার কবুল বলে একে অপরকে জীবনসঙ্গী বানিল। সুরে কান্না করতে শুরু করছে ইতিমধ্যে। কিছুক্ষণের মাঝে ওরা বিদায় হলো। রায় কিছু একটা কাজের জন্য বাড়ির দোতলা গিয়ে উঠেছিল। কাজ সেরে দোতলা ঘর থেকে নামার জন্য পা বাড়বে, ঠিক তখনই পেছনে দরজা লাগানো শব্দে ঘুরিল। চমকে ঘুরে তাকায়। কেউ একজন গাঢ় চকলেট কালারের পাঞ্জাবি পরে আছে, মুখ দরজার দিকে। দরজা লাগলো মাত্র, কে আপনি? কে? রায় ভয় পেয়ে গেল। লোকটা ঘাড় বেঁকিয়ে ঘুরে তাকালো আর কি অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো রায়ের দিকে।
যাকে দেখে ঘৃণায় রাইয়ের মুখভঙ্গি বদলে গেল। আপনি এখানে কি করছেন? আবির কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়েছে। তবে আজ ওর চেহারায় কোনো হাসির রেখা নেই। কী হলো, দরজা খুলুন বলে রাই পেছোতে লাগলো, কারণ আবির ওর দিকে এগোচ্ছে। আপনি দরজা খুলুন। ততক্ষণে রাই দেওয়ালের সাথে ঠেকে গেছে। আবির ওর সামনে এসে ঠিক ওর দুপাশে দুটো হাত দিয়ে ঘিরে রাখলো। রাই বরফের ন্যায় জমে গেছে। লোকটার মতলব কি? রাই আস্তে আস্তে এর মুখের দিকে এগোতে লাগলো। রায় লড়তে পারছে না। ওর হাত পা এমনভাবে জমে এসেছে, ভয়ে ওর চোখ বন্ধ করে নিল। মুহূর্তে একটা গরম নিঃশ্বাস ওর মুখে আশ্রয় পড়লো। কী মনে হয়? কী করছো? আমি কি বাহিরের ওই ছেলেটা নাকি? রায় তাকিয়ে রইল। ওর মাথায় ঢুকলো না কি বলল আবির। আবির আবারও বলল, বাইরের তো ছেলের মাথা ফাটিয়ে দিচ্ছ। কি শেষ সব? আবিরের কথা রায় একটা ঢোক গেল। এই হৃৎপিণ্ড 110-এর উপরে চলে গেল। আবির অদ্ভুত গলায় বলল, নাচটা ভালোই ছিল, তার থেকে ভালো ছিল তোমার চেহারার চমক, একদম চুম্বকের মতো। রায়ের কপাল সংকুচিত হয়ে গেল। কি বলছেন এগুলো? রায়কে আপাতমস্তক একবার দেখে নিল। হট লাগছিল সব দিক থেকে। চেহারার সাথে যথেষ্ট বাজে লাগছে। যাই হোক, তবে ওর কাছে এসে নাচের মাধ্যমে তুমি ছেলেদের নিশ্চয়ই পুরোদমে আকর্ষণ করতে পেরেছ। কথাটা এমনভাবে বললো যেন এর মধ্যে রাইয়ের কী পরিমাণ অপমান করা হচ্ছে বোঝা যাচ্ছে। চুপ করুন অসভ্য, ওকে থামিয়ে দিল। হ্যাঁ, অসভ্য কেন? সেই তো লাগছিল। শুধু বিকৃত দৃষ্টিতে তাকিয়ে অন্যটা না নিলেও পারতে। শাট আপ। ওর কথা শুনে রাই থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলল, কিন্তু আবির ওর হাতটা ধরে ফেলল। আবিরের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল। হাত ছাড়ুন। আবিরের হাতটা এতই শক্ত করে ধরেছে যে কাচের চুড়িগুলো একটা একটা করে ভাঙতে লাগলো। ভালো লাগেনি? কমপ্লিটটা করি, ঘৃণা করি। আপনি এমনই বিকৃত মস্তিষ্কের মানুষ। আবির আরও জোরে ওর হাত চেপে ধরল। কেন? আমি বিকৃত মস্তিষ্কের মানুষ? কিন্তু স্টেজে এত ঠিক একই মানসিকতায় কিছু ছেলের মধ্যে নাচানাচি করছিল, যারা তোমার দিকে তাকিয়েছিল তারাও তো এইভাবে তাকিয়েছিল রাগান্বিত স্বরে। তাহলে আমি কি দোষ করলাম? ছাড়ুন। আপনার কথা মতো কি আমি চলবো নাকি? আবির বাঁকা আসলো। আমার কথা মতো যদি নাই চলতে পারো তো এই ড্রেস কেন পরেছো? রাই ব্যথায় কাতরাচ্ছে। মানে? আবির কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। পরমুহূর্তে রাই বুঝতে পারলো আবির কি বোঝাচ্ছে। মানে এই ড্রেস আপনি দিয়েছেন? আবির শয়তানি হাসি এসে রাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার তোমার প্রতি ঘৃণা উপহার ছিল। হট লাগছে। আবিরের তীব্র কঠোর দৃষ্টি রায়কে ভেতরে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রায় হাতের ব্যথাটা উপেক্ষা করে ওড়নাটা ঠিক করে দু কাঁধে নিল। আবির আরও কিছু বলল না, সজোরে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে গেল। দরজা লাগানোর শব্দে ধ্যান ভাঙল রাইয়ের। সেদিনের আবিরের হিংস্রতা দেখে রাই সত্যি স্তব্ধ হয়ে গেছিল। আবিরের খাটে বসে পড়ল। রায় সেদিনের কথা ভাবছে আর আবিরের দিকে ফ্যাল চোখে তাকিয়েছে। আবির তাকিয়ে দেখলো রাই ওভাবেই তাকিয়েছে। ও চোখ ছোট করে বলল, এই নজরটা দেখলে মন চায় খেয়ে ফেলি। রাই চোখ ফিরিয়ে নিল। আবির বাঁকা ঠোঁটে হাসে। আমার ব্যাপারে এত গভীর চিন্তা করার কিছু নেই। রাই চমকে উঠল, ওর দিকে তাকায়। সহজ জিনিসটাকে জটলা পাখায় সহজে উপায় হলো আর খুব চিন্তা। আর এই অভ্যাসটা মানুষ অন্তত প্রিয়। তুমি সেই একই ধারণা। কথাগুলো রাইয়ের বোধগম্যতা একটু ঊর্ধ্বে। আবির আর সেদিকে তাকালো না, উঠে ব্যালকনিতে চলে গেল। চলবে, এই গল্পটা এখন আমি পুরো শেষ করব। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। এই গল্পটার নাম ইন দ্য ডেপথ অফ লাভ। ভালো লাগলে পুরো গল্পটাই প্লে লিস্টে পাবেন এখন।